আচ্ছা, আজকে আমরা কথা বলবো ইরান আর ইসরায়েলের মধ্যেকার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে। একটা যুদ্ধবিরতির খবর তো এসেছে। হ্যাঁ, খবরটা বেশ গুরুত্বপূর্ণ। ওয়াশিংটন পোস্ট, আল জাজিরা এই সব সূত্র থেকেই আমরা তথ্য পেয়েছি। তো এই নিয়েই আজ আমরা একটু গভীরে যাওয়ার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব ঠিক কি ঘটছে। ঠিক, দেখুন, প্রায় ১২ দিন ধরে বেশ তীব্র একটা সংঘাত চলছিল। তারপর হঠাৎ করেই একটা যুদ্ধবিরতির ঘোষণা আসে। হ্যাঁ, আর শোনা যাচ্ছে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকি এখানে মধ্যস্থতা করেছেন। হ্যাঁ, এই খবরটাই পাওয়া যাচ্ছে। তো আজকের আলোচনায় আমরা দেখতে চাইছি এই যুদ্ধবিরতির আসল শর্তগুলো কি। আর কেনই বা এত তাড়াতাড়ি আবার উত্তেজনা তৈরি হলো, সেটাও একটা প্রশ্ন। একদম, এর আঞ্চলিক প্রভাব কি হতে পারে বা আন্তর্জাতিক মহল কি ভাবছে, এই সব কিছুই আমরা বোঝার চেষ্টা করব। ওয়াশিংটন পোস্ট যেমন বলছিল, ট্রাম্পের এই ভূমিকাটা বেশ একটু অন্যরকম, তার নিজস্ব স্টাইল আর কি। তা তো বটেই, কিন্তু আসল প্রশ্ন হলো এই যুদ্ধবিরতিটা টিকবে তো? সেটাই। সময়সূচি যা ছিল, ২৪শে জুন রাত থেকে ইরান আর দুপুর থেকে ইসরায়েলের থামার কথা ছিল। হ্যাঁ, আর পুরোপুরি কার্যকর হওয়ার কথা ছিল ২৫শে জুন থেকে। কিন্তু শুরুতেই তো গন্ডগোল লাগছে, তাই না? ঠিক তাই, ঘোষণার কিছুক্ষণের মধ্যেই তো খবর এলো দক্ষিণ ইসরায়েলের বিয়ারশেবাতে রকেট হামলা হয়েছে। ওয়াশিংটন পোস্ট তো হতাহতের কথাও বলছে। হ্যাঁ, যদিও ইরান সরাসরি এই হামলার দায় নেয়নি, তারা বলছে কোনো সামরিক লক্ষ্যবস্তুতে হামলা হয়নি। কিন্তু আল জাজিরার রিপোর্টে আবার একটু অন্যরকম কথা শোনা যাচ্ছে। কি রকম? তারা বলছে যে প্রাথমিক তথ্যে নাকি মনে হচ্ছে ইরানের মিসাইলগুলো অতটা কার্যকর ছিল না, ক্ষতি হয়তো কম। এটাও একটা দিক। কিন্তু ইসরায়েলও তো চুপ করে বসে নেই। না, একদমই না। তারাও তো পাল্টা হামলা চালিয়েছে ইরানের ভেতরে। হ্যাঁ, শোনা যাচ্ছে পারমাণবিক কর্মকাণ্ডের সাথে যুক্ত বিজ্ঞানী, কিছু সরকারি স্থাপনা, এগুলোই নাকি লক্ষ্যবস্তু ছিল। আল জাজিরা এই খবরটা বেশ গুরুত্ব দিয়ে দেখাচ্ছে, বিশেষ করে ইরানের ভেতরের প্রতিক্রিয়া। তাহলে দাঁড়াচ্ছে এটা কি? দুই পক্ষই তো একে অপরকে দোষ দিচ্ছে যুদ্ধবিরতি ভাঙার জন্য। হ্যাঁ, আর ট্রাম্পও নাকি দুই পক্ষের ওপরেই বেশ বিরক্ত। দেখুন, পরিস্থিতিটা আসলে খুব জটিল হয়ে গেছে। আর এর প্রভাব কিন্তু শুধু যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ নেই। ঠিক, ইরানের ভেতরে এর কি প্রভাব পড়ছে? মারাত্মক প্রভাব। রিপোর্ট বলছে লক্ষ লক্ষ মানুষ নাকি ঘর ছাড়া। রাজধানীর অবস্থাও ভালো না, জনজীবন ব্যাহত হচ্ছে। হুম। আর সবচেয়ে ভয়ের কথা, যেটা দুটো সোর্সই বলছে, ইরানের পার্লামেন্টে নাকি হরমুজ প্রণালী বন্ধের কথা উঠছে। সর্বনাশ! হরমুজ প্রণালী, এটা তো শুধু আঞ্চলিক ব্যাপার নয়। একদমই না, এটা বিশ্ব অর্থনীতির জন্য বিরাট একটা ঝুঁকি জায়গা। প্রায় ২০% তেল তো এই পথেই যায়। বন্ধ হলে তো ভাবা যায় না কি হবে। তেলের বাজারে আগুন লেগে যাবে। এই পরিস্থিতিতে মত্তর দেশগুলো কি করছে, আন্তর্জাতিক মহল? কাতার, ফ্রান্স, এরা বেশ তৎপর। তারা চাইছে দ্রুত যুদ্ধবিরতিটা কার্যকর হোক। কাতারের পররাষ্ট্রমন্ত্রী তো নিজে কথা বলেছেন দুই পক্ষের সাথে। তাদের চিন্তা শুধু ইরান ইসরায়েল নিয়েই নয়, গাজার পরিস্থিতি নিয়েও তারা চিন্তিত। হ্যাঁ, হামাসের সঙ্গে ইসরায়েলের সংঘাতের ওপর এর প্রভাব পড়তে পারে। কাতার একটা ইন্টারেস্টিং পয়েন্ট বলেছে। কি সেটা? তাদের পর্যবেক্ষণ অনুযায়ী ইরানের মিসাইল হামলা নাকি ততটা বিধ্বংসী ছিল না। হয়তো এটা আলোচনার একটা সুযোগ তৈরি করতে পারে। কিন্তু এই পর্যবেক্ষণ নিয়েও তো নানা মত থাকতে পারে। অবশ্যই, তাই বলছিলাম, কাগজে কলমে হয়তো যুদ্ধবিরতি আছে। কিন্তু বাস্তবে পরিস্থিতি থমথমে, তাই তো? অবিশ্বাসটা কমেনি। একটুও না। ইসরায়েল হয়তো বিমান হামলা এখন থামাচ্ছে, কিন্তু তারাও তো পুরোপুরি সতর্ক। ইরানের দিক থেকে আবার কিছু হলে তারাও বসে থাকবে না। ঠিক, ওয়াশিংটন পোস্টের একটা বিশ্লেষণে পড়ছিলাম, এই অবিশ্বাসটাই নাকি এখন সবচেয়ে বড় সমস্যা। যে কোনো ছোট ঘটনা থেকেও আবার বড় সংঘাত শুরু হয়ে যেতে পারে। মাঠ পর্যায়ের কমান্ডারদের নিয়ন্ত্রণ কতটা থাকবে, সেটাও তো একটা প্রশ্ন। অবশ্যই। তাহলে মোদ্দা কথা হল, আমেরিকা, কাতার এরা চেষ্টা করছে ২৪-২৫ জুন থেকে একটা যুদ্ধবিরতি চালুর চেষ্টা চলছে। কিন্তু দোষারোপ, পাল্টা হামলা আর এক গভীর অবিশ্বাস, সব মিলিয়ে পরিস্থিতি খুবই অনিশ্চিত। একদম। আর এই অনিশ্চয়তাই আমাদের শেষ প্রশ্নে নিয়ে আসে, যে এই যুদ্ধবিরতিটা আসলে কতটা টিকবে। হ্যাঁ, বিশেষ করে যখন দুই পক্ষের মধ্যে বিশ্বাস প্রায় শূন্য আর হরমুজ প্রণালীর মতো বিষয়গুলো সামনে চলে আসছে। আসলে এই যে ভঙ্গুর একটা শান্তি, এটা কি আদৌ দীর্ঘস্থায়ী হবে, নাকি এটা আরও বড় কোনো ঝড়ের আগের নীরবতা? এই প্রশ্নটাই হয়তো এখন সবচেয়ে জরুরি, আর এর উত্তর এখনই দেওয়া খুবই কঠিন।